আজকে শুরু করব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টার। তো প্রথম যে চ্যাপ্টার ছিল সেটা আমি ডিটেলসে এনসিইআরটি লাইন বাই লাইন আমার পড়ানো আছে। তোমরা প্লেলিস্টে গেলে কিন্তু ডিটেলস পেয়ে যাবে, সেই জন্য প্রথম চ্যাপ্টারটা আমি আর পড়াবো না। আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার 2 সেটা থেকে শুরু করব। তো প্রথমে ইন্ট্রোডাকশন হিসেবে আমি যেটা বলবো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন মানে কি। ক্লাসিফিকেশন মানে হচ্ছে আলাদা করা। ধরো একটা জায়গাতে চাল, ডাল এবং গম একসাথে রাখা রয়েছে। একসাথে যে মিশ্রণটা রয়েছে তার থেকে চালগুলোকে আলাদা করব, গমগুলোকে আলাদা করব এবং ডালগুলোকে আলাদা করব। তো এটাই হচ্ছে ক্লাসিফিকেশন। তার মানে হলো আমি আলাদা আলাদা করব। এবার কিভাবে আলাদা করব? আমি দেখে আলাদা করব। ধরো চাল যে স্ট্রাকচার একটু লম্বা মতো হবে, সাদা কালারের হবে, সেটা চাল। সেটা আমি দেখে বুঝতে পারবো যে এটা চাল, আমি এটা আলাদা করব। যে ডাল, আমি যদি মুসুরির ডাল বলি তাহলে মুসুরির ডাল একটু গোল মতো হবে, একটু অরেঞ্জ কালারের হবে, সেটা দেখে আমি ডালটাকে আলাদা করে দেবো। এবং আমি যদি গমটাকে দেখি গোল্ডেন কালারের হবে বা গমের যে স্ট্রাকচার সেটা দেখে আমি আলাদা করে দেবো। তো একদম প্রথমে যখন তোমার এত কিছু মাইক্রোস্কোপ ছিল না বা আমরা আলট্রা স্ট্রাকচার সম্বন্ধে কোনো ধারণা ছিল না, তখন আমরা কিন্তু শুধুমাত্র বাইরের যে ফিচার্স, যেগুলোকে বলে মরফোলজিক্যাল ফিচার্স, সেইটা দেখেই যে কোনো জিনিসকে আমরা আলাদা করতাম। মানে এই ধরো ধরো একটা অ্যানিমেল রয়েছে, ধরো একটা প্লান্ট রয়েছে, তাদের মরফোলজিক্যাল মানে বাইরে থেকে দেখেই আমরা বুঝতে পারি, সেইভাবে আমরা আলাদা আলাদা করতাম। কিন্তু যত দিন এগিয়েছে, যত বিজ্ঞানের উন্নতি হয়েছে, বর্তমানে আমাদের অনেক রকমের ইনস্ট্রুমেন্ট রয়েছে, যাতে করে আমরা কিন্তু যে কোনো জিনিস, যে কোনো অর্গানিজমের একদম ইন্টারনাল স্ট্রাকচার, আলট্রা স্ট্রাকচারটাও দেখতে পাই। তো সেইভাবে আমরা পরবর্তীকাল ইন্টারনাল স্ট্রাকচার বা আলট্রা স্ট্রাকচার দেখে ক্লাসিফিকেশনটাকে আরো মডিফিকেশন করতে পারবো। তো একদম প্রথমে তো সেটা ছিল না। প্রথম লাইনটা যদি তোমরা দেখছো, সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন there have been many attempts to classify living organism. ডন মানে কি? স্টার্টস। যখন থেকে সিভিলাইজেশন শুরু হয়েছে তখন থেকেই এই যে ক্লাসিফিকেশন মানে আলাদা আলাদা করার অনেক ধরনের অ্যাটেম্পট বা অনেক ধরনের চেষ্টা করা হয়েছে। It was done instinctively, not using criteria that were scientific, but born out of a need to use organisms for our own use. একদম প্রথমের দিকে অত সায়েন্টিফিক ভাবে কিন্তু আমরা ক্লাসিফিকেশন করিনি। আমরা নিজেদের যে ইউজ, মানে ধরো কোনো একটা জিনিস সেটা আমাদের ইউজে লাগছে কিনা, মানে আমাদের ইউজফুল কিনা, এবং কোনো একটা জিনিস আমাদের ধরো কোনো কাজেই লাগছে না, আনইউজফুল। তো সেই ইউজফুল এবং আনইউজফুল এইভাবে আমরা কিন্তু একদম প্রথমের দিকে একটা ক্লাসিফিকেশন করেছিলাম। ফর ফুড, শেল্টার অ্যান্ড ক্লোদিং, মানে ধরো যেটা আমি তোমাদের বলছিলাম যে ইউজফুল মানে কোন কোন ক্ষেত্রে ইউজফুল। ধরো খাবারের জিনিস আমরা খেতে পারছি, তাহলে আমরা খাবারের জন্য ইউজফুল। ধরো আমাদের শেল্টার মানে আমরা বসবাস করব তাই জন্য ইউজফুল। ধরো আমরা জামা কাপড় বানাবো বা জামা কাপড় পরবো সেই জন্য ইউজফুল। মানে যেগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে ইউজফুল আমাদের জীবন ধারণের জন্য, তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কিন্তু ক্লাসিফিকেশন করেছিলাম। Aristotle was the earliest to attempt a more scientific basis for classification. অ্যারিস্টটল বলে যে বিজ্ঞানী ছিল তিনি সর্বপ্রথম একটা সায়েন্টিফিক বেসিসে এই ক্লাসিফিকেশনটা মানে করার চেষ্টা করেছিলেন। He used simple morphological characters to classify plant into trees, shrubs and herbs. He also divided animal into two groups, those who had red blood and those that did not. তোমাকে যেটা বললাম যে অ্যারিস্টটল প্রথম একটা সায়েন্টিফিক বেসিস অনুযায়ী ক্লাসিফিকেশন করার চেষ্টা করেছিলেন। তিনি যে প্লান্ট রয়েছে, যে উদ্ভিদ, সেগুলোকে তিন ভাগে ভাগ করেছিলেন। ট্রিজ মানে একদম সেই বড় বড় যে গাছগুলো সেগুলো ট্রি, শার্বস তার থেকে একটু ছোট, এবং হার্বস মানে যেগুলো আরো ছোট। তিনটে পর্যায়ে তিনি ভাগ করেছেন। এবং যত প্রাণী আছে তাদেরকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন। যাদের রেড ব্লাড সেল আছে মানে আরবিসি আছে, রক্তটা দেখতে লাল রঙের, তাদের একটা গ্রুপ। আর যাদের সেই রক্তটা লাল রঙের নয় তাদের একটা গ্রুপ। তো ইনিয়াস টাইম আ টু কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন হুইচ প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া।
এরপরে এলো লিনিয়াস। তিনি প্রথম টু কিংডম সিস্টেমের ক্লাসিফিকেশন স্টার্ট করলেন। একটা হচ্ছে প্লান্টি মানে প্লান্ট গোষ্ঠী, একটা অ্যানিমেল মানে অ্যানিমেল গোষ্ঠী। কিংডম ওয়াজ ডেভেলপড দ্যাট ইনক্লুডেড অল প্লান্ট অ্যান্ড অ্যানিমাল রেসপেক্টিভলি। মানে যেটা তোমাদের বললাম যে সমস্ত প্লান্ট এবং অ্যানিমালকে আলাদা আলাদা করে তিনি করলেন। This system did not distinguish between eukaryotes and prokaryotes, unicellular and multicellular organisms, and photosynthetic green alga and non-photosynthetic fungi organisms. মানে তিনি যে টু কিংডম সিস্টেম ক্লাসিফিকেশনটা তৈরি করলেন, তিনি ডিফারেন্স বলতে পারেননি ইউক্যারিওট এবং প্রোক্যারিওট। প্রোক্যারিওট মানে যেন আদিম, মানে আদি সেল, যাদের মধ্যে যে সমস্ত সেলগুলোর মধ্যে প্রপার যে অর্গানেলিগুলো ঠিকঠাক থাকে না, মানে ওর স্ট্রাকচারটাই পুরো আলাদা। আর ইউক্যারিওট মানে তোমরা জানো যে প্রপার যে সমস্ত অর্গানেলিগুলো থাকে, আরও বিভিন্ন ডিফারেন্ট জিনিসগুলো থাকে। তো প্রোক্যারিওট ইউক্যারিওট এই নিয়ে ডিটেলসে ভিডিও পরবর্তীকালে আসবে, যখন আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ নিয়ে আলোচনা করব। তো এইটুকু আপাতত জেনে রাখো যে আদিম সেল এবং যে উন্নত সেল, তার মধ্যে ডিফারেন্স তিনি করতে পারেননি। কোন কোন জিনিসটা ইউনিসেলুলার, কোন কোন জিনিসটা মাল্টি, ইউনি মানে সিঙ্গেল সেল, মাল্টি মানে অনেক সেল। তো কাদের শরীরে একটা মাত্র সেল দিয়ে তৈরি, কাদের শরীর অনেকগুলো সেল দিয়ে তৈরি, এই ডিফারেন্সটাও তিনি করতে পারেননি। এছাড়াও ফটোসিনথেটিক মানে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে সূর্যালোকের সাহায্যে, ক্লোরোফিলের সাহায্যে। কারা কারা ফটোসিনথেসিস করতে পারে, কারা কারা ফটোসিনথেসিস করতে পারে না, এই যে ডিফারেন্স, এটাও কিন্তু এই যে লিনিয়াস যিনি টু কিংডম সিস্টেম ক্লাসিফিকেশন দিয়েছিলেন, তিনি এটা করতে পারেননি। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে। ক্লাসিফিকেশন অফ অর্গানিজমস ইন্টু প্লান্ট অ্যান্ড অ্যানিমাল ওয়াজ ইজিলি ডান অ্যান্ড ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড, বাট আ লার্জ নাম্বার অফ অর্গানিজম ডিড নট ফল ইনটু আইদার ক্যাটাগরি। মানে এই যে ধরো প্লান্ট এবং অ্যানিমাল যে ক্লাসিফিকেশনটা করলো টু সিস্টেম, তার মধ্যেও অনেক অর্গানিজম রয়েছে যারা কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়ছে না, মানে কোনো ক্যাটাগরিতে তাদের কিন্তু ফেলা যাচ্ছে না। সেই কারণেই তো তোমার পরবর্তীকালে 5 কিংডম 6 কিংডমের যে ক্লাসিফিকেশন সেগুলো এসছে। মানে এত অর্গানিজম রয়েছে, এত প্লান্ট এবং অ্যানিমেলের মধ্যে ভ্যারিয়েশন রয়েছে, মাইক্রো অর্গানিজমস রয়েছে, সবাইকে তো মাত্র দুটো গ্রুপে ফেলা সম্ভব নয়। সেই কারণেই কিন্তু পরবর্তীকালে এই যে 5 কিংডম 6 কিংডম যে ক্লাসিফিকেশন সেগুলো এসছে। হেন্স দ্য টু কিংডম ক্লাসিফিকেশন ইউজড ফর আ লং টাইম ওয়াজ ফাউন্ড ইনঅ্যাডিকুয়েট। সেই কারণেই যে টু কিংডম সিস্টেম যে ক্লাসিফিকেশন যেটা অনেক দিন ধরে চলে আসছিল, সেটা কিন্তু ইনঅ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত হচ্ছিল না। বিসাইড গ্রস মরফোলজি নিড ওয়াজ অলসো ফেল্ড ফর ইনক্লুডিং আদার ক্যারেক্টারিস্টিক্স লাইক সেল স্ট্রাকচার্স, নেচার অফ ওয়াল, মোড অফ নিউট্রিশন, হ্যাবিটাট, মেথড অফ রিপ্রোডাকশন, ইভলিউশনারি রিলেশনশিপস। শুধুমাত্র মরফোলজিক্যাল ক্যারেক্টার না দেখে এই বাকি যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোও দেখার প্রয়োজন হয়ে পড়েছিল। যেমন ধরো সেল স্ট্রাকচার, সেলের স্ট্রাকচার কীরকম, নেচার অফ সেল ওয়াল, সেল ওয়ালের নেচার কীরকম, কিভাবে তারা নিউট্রিশন করে, কোথায় কিভাবে তারা বসবাস করে, রিপ্রোডাকশন কিভাবে করে, ইভলিউশন যেভাবে হয়েছে সেই রিলেশনটা, এই টোটালটা দেখার কিন্তু প্রয়োজন ছিল। ক্লাসিফিকেশন সিস্টেম ফর দ্য লিভিং অর্গানিজম হ্যাভ হেন্স আন্ডারগন সেভারেল চেঞ্জেস ওভার টাইম। যত দিন গেছে এই ক্লাসিফিকেশন যে সিস্টেম, তার মধ্যে বিভিন্ন রকম চেঞ্জ এসছে। থ্রু প্লান্ট অ্যান্ড অ্যানিমাল কিংডম হ্যাভ বিন কনস্ট্যান্ট আন্ডার অল ডিফারেন্ট সিস্টেম। The understanding of what groups or organisms be included under these kingdoms have been changing. The number and nature of other kingdom have also been understood differently by different scientists over time. যেটা তোমাদের বলছিলাম, মানে এরপরে ডিফারেন্ট সায়েন্টিস্টরা এসছে, তারা ডিফারেন্ট টাইমে এসছে এবং তারা কিভাবে সমস্ত যে সমস্ত অর্গানিজমগুলো আছে তাদেরকে মানে ডিফারেন্ট ডিফারেন্ট সিস্টেমের মাধ্যমে ক্লাসিফাই করা যায়, সেই নিয়ে তারা কিন্তু আলোচনা চালিয়ে গেছেন। তো এইটা গেল তোমাদের ফার্স্ট যে বায়োলজিক্যাল যে ক্লাসিফিকেশন তার ফার্স্ট প্যারাগ্রাফ। এর পাশে যে চারটা তোমরা দেখতে পাচ্ছ দেয়া রয়েছে, এইটাকে পড়তে গেলে এই তলাকার যে প্যারাগ্রাফ এটাকেও পড়তে হবে। এইটা নিয়ে নেক্সট ভিডিওয়ে আমরা আলোচনা করব। তো প্রত্যেকটা পেজ
একদম ডিটেলস লাইন বাই লাইন কিন্তু আমরা পড়বো, এবং 11 এবং 12 তোমরা লাইন বাই লাইন এনসিইআরটিটা পড়বে। এই পুরো চ্যাপ্টারটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা লাস্ট 10 ইয়ার্সে কি ধরনের কোশ্চেন নিতে এসছে সেটা নিয়েও আলোচনা করব। এবার থেকে লেকচারের যে ভিডিও সেগুলো পরপর আসতে থাকবে এবং ইনফরমেটিভ ভিডিও আসতে থাকবে।